1991 সালের 21শে মে ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে মারা যান, যে ঘটনা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছিল। ভারতের ইতিহাসে এই ঘটনাটি রাজীব গান্ধী হত্যাকাণ্ড নামে পরিচিত। কিন্তু প্রশ্ন এখানেই যে রাজীব গান্ধীকে মারতে চেয়েছিলেন কে, কিভাবে সাজানো হয়েছিল রাজীব গান্ধীর হত্যাকাণ্ড। আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক রাজীব গান্ধীর হত্যাকাণ্ড রহস্য সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। 1984 সালের 31 অক্টোবর ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যাকাণ্ডের পর রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের সভাপতি পদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। মাত্র 40 বছর বয়সেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে রাজীব গান্ধী। তিনি ছিলেন এদেশের তরুণতম প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্বের অন্যান্য দেশগুলির নির্বাচিত সরকারের তরুণতম প্রধানমন্ত্রীদের মধ্যে তিনি ছিলেন একজন। তার থেকে মাত্র 8 বছর বেশি বয়সে 1966 সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছিলেন তার মা শ্রীমতী ইন্দিরা গান্ধী। সাল 1991, তারিখ 28শে মে, চেন্নাই বা তৎকালীন মাদ্রাজ শহর থেকে 30 মাইল দূরে শ্রী পেরাম্বুদুর শহরে আয়োজন করা হয়েছিল রাজীব গান্ধীর শেষ জনসভার। এদিন এখানে উপস্থিত হওয়ার কথা ছিল রাজীব গান্ধীর। এই জনসভায় রাজীব গান্ধী উপস্থিত হয়েছিলেন তামিলনাড়ু রাজ্যের শ্রী পেরাম্বুদুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শ্রীমতী মারাগাতাম চন্দ্রশেখরের সমর্থনে। আর এখানেই তার জন্য মৃত্যু ফাঁদ পাতা ছিল। রাজীব গান্ধীকে হত্যা করতে এলইটি জঙ্গি তেনমজি রাজারাত্নম আত্মঘাতী বোমার হামলা করে, আর সেই বোমার আঘাতে নিহত হন রাজীব। আকস্মিক এই হত্যার ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। রাজীব গান্ধী 1987 সালে প্রধানমন্ত্রী থাকাকালীন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জুলিয়াস রিচার্ড জয়বর্ধনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিলেন। এই চুক্তির আওতায় শ্রীলঙ্কায় আইপিকেএফ মোতায়েন করা হয়, কিন্তু আইপিকেএফ মোতায়েনের পরেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে। উত্তপ্ত হয়ে ওঠে অন্দরের পরিস্থিতি। লিবারেশন টাইগার্স অফ তামিল ইলামের বিদ্রোহীদের সঙ্গে তাদের একাধিকবার লড়াই হতে থাকে। এতে ভারতের কয়েক হাজার সেনাও নিহত হয়েছিলেন। রাজীব গান্ধী ক্ষমতা এলে শ্রীলঙ্কার জাফনায় আইপিকেএফ মোতায়েন করতে পারে এমন একটি ধারণা ছিল লিবারেশন টাইগার্স অফ তামিল ইলামের নেতা ভিলুপিল্লাই প্রভাকরণের। 1990 সালের অক্টোবরে জাফনা জঙ্গলের এক বৈঠকে তিনি রাজীব গান্ধীকে হত্যা করার নির্দেশ দেন। তৈরি হয় রাজীব গান্ধী হত্যার ছক। সমস্ত কিছু চূড়ান্ত হওয়ার পর এলইটি সদস্য ধানু ওরফে গায়ত্রী এবং সুবা ওরফে শালিনীকে আত্মঘাতী হামলার জন্য বেছে নেওয়া হয়। তেনমজি রাজারাত্নমের অপর নাম ছিল ধানু, তবে পরবর্তীতে জানা যায় আত্মঘাতী বোমারুর প্রকৃত নাম ছিল গায়ত্রী। সেদিনের এই ঘটনার ঠিক 2 ঘন্টা পূর্বে, হত্যার 2 ঘন্টা পূর্বে চেন্নাই শহরে উপস্থিত হন রাজীব গান্ধী। তিনি একটি সাদা অ্যাম্বাসেডারের কনভয়ে চড়ে যাত্রা করেছিলেন শ্রী পেরাম্বুদুরের উদ্দেশ্যে। তবে এর মাঝে তিনি কয়েকটি নির্বাচনী প্রচারস্থলে নামেন, তাই এই কয়েকটি জায়গায় থেমেছিল তার কনভয়। তবে শ্রী পেরাম্বুদুরে যাওয়ার সময় রাজীবের গাড়িতে তার যাত্রার সঙ্গী হয়েছিলেন একজন বিদেশি সাংবাদিক। তিনি যাত্রাপথে রাজীবের সাক্ষাৎকার নিচ্ছিলেন। শ্রী পেরাম্বুদুরে পৌঁছানোর পর রাজীব গান্ধী গাড়ি থেকে নেমে সভামঞ্চের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন। সেখানে তার বক্তৃতা দানের কথা ছিল। এই সময় প্রধানমন্ত্রীর অনেক শুভাকাঙ্ক্ষী ও কংগ্রেস দলীয় সমর্থক, এমনকি স্কুল ছাত্রছাত্রীরা তাকে মালা পরিয়ে স্বাগত জানাচ্ছিলেন। তখন ঘড়িতে বাজে রাত 10:10। হত্যাকারী ধানু ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে। সে রাজীবকে অভিবাদন জানায়। তারপর তার পাদস্পর্শ করার আছিলায় প্রধানমন্ত্রীর কাছে আরও এগিয়ে যায়। আর ঠিক তখনই পোশাকের নিচে বাঁধা আরডিএক্স ভর্তি বেলটি ফাটিয়ে দেয় ধানু। ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। বিস্ফোরণের আঘাতে প্রাণ হারান প্রাক্তন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন। এই হত্যার দৃশ্যটি এক স্থানীয় সাংবাদিক ক্যামেরায় ধরা পড়ে। এই ক্যামেরা তার ফিল্ম ঘটনাস্থল থেকে পাওয়া যায়, কিন্তু ক্যামেরাম্যান নিজেও সেই বিস্ফোরণে প্রাণ হারান। রাজীব গান্ধী নিহত হওয়ার প্রায় 7 বছর পর 1998 সাল নাগাদ ভারতের একটি টাডা আদালত হত্যা মামলায় মোট 26 আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। যদিও পরে সুপ্রিম কোর্ট এদের মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড ও বাকি 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। অন্যদের খালাস দেওয়া হয়। মানবিক দিক থেকে বিচার করে পরে 2000 সালে নলিনী শ্রীহরণকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরে 2014 সালে বাকি 3 জনের মৃত্যুদণ্ডাদেশও বাতিল করা হয়, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2022 সালের 11 নভেম্বর সুপ্রিম কোর্ট দণ্ডপ্রায় 7 জনকে মুক্তির আদেশ দিয়ে তাদের আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়। প্রায় 33 বছর পর নলিনী, জয়কুমার ও পেরারিভালান কারাগার থেকে মুক্তি পেয়ে নতুন জীবন শুরু করেন। শ্রীলঙ্কার নাগরিক হওয়ার কারণে বাকি 4 জনকে তিরুচির বিশেষ কারাগারে রাখা হয়। 4 জনের মধ্যে শুধু সান্তান শ্রীলঙ্কায় ফিরে যেতে রাজি হয়েছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে কারাগারে মারা যান।